দৃশ্যাবলী লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায়। একদিন রুচি তার বাবা মায়ের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। তার 12 বছরের জীবনের প্রথম বিদ্রোহ। উপলক্ষটা অতি সামান্য, এমনিতেই সবাই জানে। রুচি বাচ্চা বয়স থেকেই শান্ত ধরনের মেয়ে, একটুও জেদি নয়, গুরুজনদের কথার অবাধ্য নয়। সে আপন মনে থাকে, সে মন দিয়ে পড়াশুনো করে, ছবি আঁকে। অন্য বাচ্চা মেয়েদের তুলনায় তার একটাই বৈশিষ্ট্য, সে প্রায়ই আপন মনে কথা বলে, বেশ জোরে জোরে। পাশের ঘর থেকে শুনলে মনে হয় সত্যিই যেন তার সামনে কেউ রয়েছে। অন্য কেউ এসে পড়লেই সে লজ্জা পেয়ে থেমে যায়। ছেলে মেয়েদের সম্পর্কে বাবা মায়েদের, বিশেষত মায়েদের নানা রকম আশঙ্কা থাকে। প্রথম প্রথম শ্রীলা ভাবতেন এটা বুঝি তার মেয়ের কোনো অসুখ, হাতের কাছেই ডাক্তার রয়েছে। শ্রীলার নিজের মেজদাই পিজি হাসপাতালের হার্ট সার্জন। তিনি শ্রীলার ভয়ের কথাটা শুনে হেসে উড়িয়ে দিয়েছিলেন। না না, রুচি একেবারে নর্মাল চাইল্ড, চিন্তার কিছু নেই, বয়স হলে ওসব কেটে যাবে। তাতেও অবশ্য শ্রীলার চিন্তা ঘুচে যায়নি। বাড়ির লোক ডাক্তার হলে তার ওপর যেন বেশি ভরসা করা যায় না। শ্রীলার মেজদা সত্যেশ সেনগুপ্ত হার্ট স্পেশালিস্ট, বাইপাস অপারেশন করেন। কিন্তু হার্ট আর মন যে এক নয় তা এখন সবাই জানে। কাব্য করে যতই হৃদয়ের কথা বলা হোক, আসলে কিন্তু হৃদয় বা হৃৎপিণ্ডে মন থাকে না, মনের স্থান মস্তিষ্কে। এটা যদি রুচির মনের অসুখ হয়, তাহলে শল্য চিকিৎসক সত্যেশ সেটা বুঝবেন কি করে? পরিবারের একজন ডাক্তার থাকলে অন্য কিছু ডাক্তারদের সঙ্গেও চেনা জানা হয়ে যায়। সত্যেশের ছাত্র জীবনে মেডিকেল কলেজের 3-4 জন বন্ধুকে শ্রীলা বিয়ের আগে থেকেই চেনে। তাদের মধ্যে একজন দীপ দাশগুপ্ত। বন্ধুর এই ছটফটে বিদ্যুৎ ঝলকের মতন কিশোরী বোনটির দিকে প্রায়ই তরল চোখে তাকাত। দীপ দাশগুপ্ত সুদর্শন পুরুষ, চক্ষু দুটি খুবই গভীর। সে চোখ দিয়ে তরল দৃষ্টি নিক্ষেপ করা সোজা কথা নয়। শ্রীলাও যে কোনো গল্পের বই পড়তে পড়তে নায়কের চেহারাটা ঠিক দীপ দাশগুপ্তর মতো কল্পনা করে নিত। মাঝে মাঝে কাঁধে হাত রাখা, আর একদিন হঠাৎ যেন লেগে গেল। এইভাবে বুক ছোঁয়া ছাড়া দীপ দাশগুপ্ত শ্রীলার সঙ্গে আর বেশি দূর এগোননি। চলে গেলেন বিলেতে, ফিরে এলেন মেম বউ নিয়ে। এখন তিনি বিখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ। তার চেম্বারে অ্যাপয়েন্টমেন্ট পেতে অন্তত 1 মাস লাগে। তার সেই মেম বউ আর নেই, এখনকার স্ত্রী পাঞ্জাবিনী। শ্রীলার সঙ্গে হঠাৎ কখনো কোনো নেমন্তন্ন বাড়িতে দেখা হলে এখনও তিনি তরল চোখে তাকান, তবে ওই পর্যন্তই, কাঁধে হাত রাখা আর চলে না। শ্রীলা একদিন সস্ত্রীক দীপ দাশগুপ্তকে নেমন্তন্ন করল নিজের ফ্ল্যাটে, সঙ্গে আরও কয়েকজনকে অবশ্য। কিন্তু মেজদা সত্যেশ তখন নেপালে। মেজদাকে বাদ দিতেই চেয়েছিল শ্রীলা। দীপ দাশগুপ্তকে শ্রীলা মেয়ের সম্পর্কে উদ্বেগের কথা জানালো। সঙ্গে সঙ্গে এ কথাও বলল, রুচিকে সে কিছুতেই দীপ দাশগুপ্তের চেম্বারে নিয়ে যেতে পারবে না। মনের যে কোনো রোগের চিকিৎসক হলেই এদেশে তাদের বলে পাগলের ডাক্তার। যদি জানাজানি হয়ে যায় যে রুচিকে দীপ দাশগুপ্ত দেখছেন, তাহলেই সবাই ধরে নেবে মেয়েটা পাগল। 2 পেগ হুইস্কি পান করার পর দীপ দাশগুপ্ত রুচির ঘরে গিয়ে বলল, তোর সঙ্গে আমি একটু গল্প করব, তোর আপত্তি নেই তো? মামার বন্ধু এসে কথা বলতে চাইলে রুচি আপত্তি করবে কেন? সে তো আর জানে না যে দীপ দাশগুপ্তর কথা বলা মানে চিকিৎসার প্রক্রিয়া। জানলেই বা সে কী করত? বাড়িতে বেশি লোকজন এলে সে তার নিজের ঘরে লুকিয়ে থেকে পড়াশুনোর ভান করে। অন্যদের সঙ্গে কথা বলতেই লজ্জা করে তার। নিজের সঙ্গে কথা বলার সময়ই সে সবচেয়ে সহজ ও স্বচ্ছন্দ। রুচির একটা নিজস্ব ঘর আছে। বাবা মায়ের একমাত্র সন্তান বলেই এই সুবিধাটা পেয়েছে সে। দেওয়ালে অনেক ছবি ও পোস্টার সাঁটা। তার বয়সী ছেলেমেয়েরা যেমন অনেক খেলোয়াড় বা গায়কের ছবি পুজো করে, রুচির ঘরের ছবিগুলো অবশ্য তাদের নয়, সবই প্রকৃতির। পাহাড়, সমুদ্র, নদী, অরণ্য, বিভিন্ন পত্রপত্রিকা ও ক্যালেন্ডার থেকে কেটে রাখা। নিজের আঁকা ছবি সে সহজে কারোকে দেখাতে চায় না। তার ঘরে গল্পের বইও কম নেই। দীপ দাশগুপ্ত রুচির চেয়ারটায় বসে একটা চুরুট ধরিয়ে প্রথমে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে ঘরটার ছবি ও বই দেখতে লাগলেন। তার প্রথমেই মনে হলো তিনি রুগী দেখেন নিজের চেম্বারে। আসলে মনোরোগের চিকিৎসা করতে গেলে প্রত্যেক রোগীর বাড়িতে গিয়ে তার নিজস্ব পরিবেশটাই দেখা দরকার, কিন্তু তার সময় কোথায়? তারপর তিনি ভাবলেন, রুচির এখন যা বয়স, তার মা শ্রীলাকেও তিনি প্রথম দেখেছিলেন ঠিক এই বয়সে, 12-13ই হবে, সদ্য পিউবার্টি এসেছে।
শ্রীলার সঙ্গে তার মেয়ে রুচির মুখের ও শরীরের গড়নেরও বেশ মিল রয়েছে। অর্থাৎ দীপ দাশগুপ্ত একটুক্ষণের জন্য ফিরে গেলেন নিজের প্রথম যৌবনে। কিশোরী শ্রীলাকে যখন প্রথম দেখেন তখন তার নিজের বয়স 19-20। স্পষ্ট দেখতে পাচ্ছেন সত্যেশদের চেতলার বাড়িতে এক মেঘলা সন্ধ্যায় কেন যেন কাছাকাছি কেউ আর ছিল না। তিনি শ্রীলার কাঁধে হাত রেখে তাকে টেনেছিলেন বুকের দিকে। ডাক্তারি পাশ করার পর তিনি ইচ্ছে করলেই অনায়াসে বিয়ে করতে পারতেন শ্রীলাকে। তা হয়নি, দুজনের জীবন গেছে অন্যদিকে। যদি তিনি শ্রীলাকে বিয়ে করে ফেলতেন তাহলে কি এই রুচি নামের মেয়েটি তার আত্মজা হতো? জিন ফ্যাক্টর ও ক্রোমোজোম বিষয়ে শেষতম জ্ঞান থাকা সত্ত্বেও এরকম একটা অবাস্তব অলীক চিন্তা একজন চিকিৎসকেরও মাথায় আসতে পারে। একটুক্ষণের জন্য দীপ দাশগুপ্ত নিজেরই মন বিশ্লেষণ করলেন। না, এই মেয়েটিকে দেখে তার নিজের মেয়ের মতো মনে হচ্ছে না, কিংবা বাৎসল্য রসও জাগছে না। দুটি বিবাহেই তিনি কোনো সন্তানের জনক হননি, তাই রুচি তাঁর অচেনা। সে একটি কিশোরী, বয়সের তুলনায় বাড়বাড়ন্ত, যেন এর মধ্যেই কৈশোর ছাড়িয়ে যৌবনের দ্বারে এসে করাঘাত করেছে। তিনি রুচিকে বললেন, তোমার বয়সী একটা মেয়ে আমার মতন বুড়োদের সম্পর্কে কি ভাবে তা নিয়ে আমি 10টা প্রশ্ন করতে চাই। মাঝখানে কেউ এসে যাতে ডিস্টার্ব না করে তাই তুমি দরজাটা বন্ধ করে দাও। দীপ দাশগুপ্ত কি প্রশ্ন করেছিলেন তা শুধু ওরা দুজনেই জানে। ঘণ্টাখানেক পরে বেরিয়ে এসে আরও একটা হুইস্কি খেয়ে তিনি শ্রীলাকে একটু আড়ালে ডেকে নিয়ে বলেছিলেন, তোমার মেয়ে সম্পর্কে দুশ্চিন্তার কোনো কারণ নেই। পারফেক্টলি নর্মাল অ্যান্ড হেলদি চাইল্ড। অন্যদের তুলনায় রুচি একটু বেশি কল্পনাপ্রবণ, বেশি লোকের সঙ্গে মেশে না, কিন্তু নিজের মনে মনে কিছু চরিত্র তৈরি করে নিয়ে তাদের সঙ্গে কথা বলে। তাতে তো ভয়ের কিছু নেই। হয়তো রুচি ভবিষ্যতে আর্টিস্ট হবে। আর্টিস্টরা এরকম হয়। তবে শুধু একটা ব্যাপারে তোমাদের সতর্ক থাকতে হবে, ওর অন্তত 18-19 বয়স হওয়া পর্যন্ত ওকে একলা একলা কোথাও যেতে দিও না। এই ধরনের অতিরিক্ত কল্পনাপ্রবণ ছেলেমেয়েরা একা একা বাড়ির বাইরে গেলে হারিয়ে যেতে পারে। এরকম অনেক কেস হিস্ট্রি আছে। আর আমাদের দেশে মেয়েদের ব্যাপারে যে বেশি সাবধান হতে হয় তা বলাই বাহুল্য। দীপ দাশগুপ্তর এই শেষোক্ত সতর্কবাণীর জন্যই রুচির জীবন বিস্ময় হয়ে গেল। রুচির বাবা আর মায়ের দৃষ্টিভঙ্গির অনেক তফাৎ। শ্রীলা যেন নিজের বাল্য ও কৈশোরের কথা একেবারেই ভুলে গেছে। সে যে ওই বয়সে কত দুরন্ত ও ছটফটে ছিল, নিজের অভিভাবকদের লুকিয়ে কিছু কিছু অসমীচীন কাজটাজও করেছে, তা আর মনেই পড়ে না। এই 12 বছর বয়সেই রুচির বুকে ঢেউ দেখা গেছে। সে রজস্বলা হয়েছে, সুতরাং যৌন চেতনা এসে গেছে। যৌন চেতনা এসে গেলেই সেসব মেয়েদের প্রলোভন দেখানোর জন্য অনেক বাঘসিংহ ঘুরে বেড়ায়। অর্থাৎ এখন মেয়েকে সর্বক্ষণ রাখতে হবে চোখে চোখে। লেখাপড়া শিখে কোনো বুড়ো অফিসারের বউ হওয়ার জন্য তৈরি হওয়ার আগে মেয়েকে বাইরের পৃথিবীর আলো বাতাসের স্পর্শ পাওয়ার অধিকার দেওয়া যায় না। মেয়ের ভবিষ্যৎ এখন মায়ের হাতে। রুচির বাবা রজত একটু নেলাখ্যাপা ধরনের মানুষ। রজত একটা মাল্টিন্যাশনাল কোম্পানির মোটামুটি উঁচু পদের অফিসার হিসেবে কাজ চালিয়ে যাচ্ছে বটে। নিজের সংসারে তার ব্যক্তিত্ব কমজোরি। সে তার স্ত্রীকে ভয় পায়, স্ত্রীর অনুশাসন নতমস্তকে মেনে চলে। ব্যাপারটা হয়তো এত সরল নয়। স্ত্রীকে ভয় পাচ্ছে কেন রজত? শ্রীলাও চাকরি করে বটে, কিন্তু বিদ্যা বুদ্ধি ও উপার্জন রজতেরই অনেক বেশি। আসলে সে অতি ভদ্রলোক এবং অপছন্দ করে নাটকীয়তা। শ্রীলার মতামতের বিরুদ্ধতা করতে গিয়ে যদি ঝগড়াঝাঁটি বেঁধে যায় তাহলে হঠাৎ চুপ করে যায় রজত। সব ঝগড়াঝাঁটির মধ্যেই খানিকটা নাটুকেপনা থাকে। তাতে কোনো ভূমিকা নেওয়ার বদলে হঠাৎ নিঃশব্দ হয়ে গিয়ে মৃদু মৃদু হাসি দেওয়াটাই সে বেশি উপভোগ করে। রজতের ব্যক্তিগত ধারণা, ছেলেমেয়েরা বড় হয়ে উঠবে গাছপালার মতন, স্বাধীন ও স্বাভাবিকভাবে। গোড়ার দিকে একটু নজর রাখতে হয় যে বাইরের প্রভাবে বিপথে যাচ্ছে কিনা। যদি দেখা যায় তাদের নিজস্ব মতামত গড়ে উঠেছে, তাহলে আর তাদের ওপর খামোকা বেশি বেশি বিধিনিষেধ প্রয়োগের কোনো মানে নেই। রজত নিজেও এভাবেই বর্ধিত হয়েছে এক বড় একান্নবর্তী পরিবারে। যে মেয়ে স্কুলের পড়াশুনো ঠিক করে, আবার ছবিও আঁকে, তার সম্পর্কে অকারণ দুশ্চিন্তার কোনো কারণ নেই। সেই জন্যেই রজত তার মেয়ের কোনো ইচ্ছাতেই বাধা দেয় না। কিন্তু শিলা যখন রুচি সম্পর্কে নানা রকম বিধিনিষেধ আরোপ করতে যায়,
তখন রজত তা পছন্দ বা সমর্থন না করলেও প্রতিবাদ করে না। যেন রুচি শ্রীলার একলারই মেয়ে, সে যা ভালো বোঝে করুক। অনেকেরই মনে হবে রজতটা একটা ব্যক্তিত্বহীন মাগ ভেড়ুয়া। একমাত্র শ্রীলাই সেটা বিশ্বাস করে না। সে জানে রজত বাইরে যতই দুর্বলতা দেখাক, আসলে ভেতরে ভেতরে সে কঠিন পুরুষ। হঠাৎ যে কখন বিস্ফোরণ ঘটাবে তার ঠিক নেই। শ্রীলা প্রায়ই রজতের দিকে সংশয়ের দৃষ্টিতে চেয়ে থাকে। নেমন্তন্ন আর নেমন্তন্ন, সচ্ছল উচ্চবিত্ত এমনকি মধ্যবিত্ত পরিবারেও এটা একটা আধুনিক ব্যাধি। এখন অবশ্য নেমন্তন্ন বদলে বলা হয় পার্টি। আজ এর বাড়ি, কাল ওর বাড়ি, সকলেরই মনে মনে একটা হিসাব থাকে। এক মাসে তুমি যদি 6টা পার্টিতে আমন্ত্রিত হও, তাহলে তোমার বাড়িতেই ডাকতে হবে 7ম পার্টি। তুমি যদি ওই বৃত্তের মধ্যে না থাকো, তাহলেই তুমি সামাজিকভাবে নিচু হয়ে যাবে, ছিটকে যাবে সেই বৃত্ত থেকে। কেউ কেউ অবশ্য এই হিসেবেরও ঊর্ধ্বে উঠে যায়, নিজের বাড়িতে পার্টি দেয় ঘন ঘন। সে যে প্রতিদানের অপেক্ষা না রেখেই অন্যদের ডাকে, তাতেই প্রমাণ করতে চাই তার আর্থিক জোর অন্যদের চেয়ে বেশি। রণচৌধুরী সে রকমেরই একজন, এক ব্যাটারি কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর। মাইনে ছাড়াও অতিথি আপ্যায়নের জন্য বিশেষ তহবিল আছে হয়তো। তবে এই কথাও ঠিক, মানুষটি দিলদরিয়া, মজলিসি এবং হইচই আড়ম্বর পছন্দ করেন। রনের স্ত্রী বিদুষী এবং সুগায়িকা। প্রচুর পানীয় ও খাবার দাবারের সঙ্গে তার স্ত্রী জিনিয়া যখন সঙ্গীত পরিবেশন করে, তখন আবেশে ও তৃপ্তিতে রনের চোখ বুজে আসে। এসব পার্টির নিয়ম এই যে, পরিচিতদের মধ্যে থেকে বেছে বেছে ঘুরিয়ে ঘুরিয়ে কয়েকজনকে ডাকা হয় একবার। রণচৌধুরীর বাড়ির পার্টিতে শ্রীলা ও রজতের কিন্তু আমন্ত্রণ থাকে প্রত্যেকবার। ওরা নিয়মের মধ্যে পড়ে না, কারণ জিনিয়া আর শ্রীলা একসঙ্গে কলেজে পড়েছে। জিনিয়া নিউ মার্কেটে বাজার করতে এলে তার ছেলে মেয়ে দুটিকে রেখে যায় শ্রীলার বাড়িতে। ছেলে মেয়ে দুটি যমজ, ঠিক রুচির বয়সী। শ্যামনগরে বিশাল কম্পাউন্ডের মধ্যে রণচৌধুরীর বাংলো। তা যেমনই সুদৃশ্য, তেমনি বাইরের জগৎ থেকে একেবারে আলাদা এবং প্রচুর কাজের লোক। রণচৌধুরীর পার্টি বন্ধুবান্ধবরা সবাই পছন্দ করে। খাদ্য পানীয়, আড্ডা, গান বাজনা সব দিক থেকেই ভালো। শুধু একটাই অসুবিধে, গাড়ি চালিয়ে যেতে হয় অনেকখানি। ফিরতে ফিরতে রাত 2-2:30 তো হয়ই। ইদানিং সবই ছোট ছোট পরিবার, স্বামী স্ত্রী ও 1-2 সন্তান। স্বামী ও স্ত্রী এই ধরনের পার্টিতে গেলে ছেলেমেয়েরা থাকবে কোথায়? রণচৌধুরীর পার্টিতে অবশ্য কোনো অসুবিধে নেই। কোয়ার্টারে অনেকগুলি কক্ষ, বন্ধুবান্ধবের ছেলেমেয়েরাও আসে। অন্য ঘরে জটলা করে টিভি দেখে, খাওয়া দাওয়া করে ঘুমিয়েও পড়তে পারে। শ্রীলা ও রজত প্রত্যেকবারই রুচিকে নিয়ে এসেছে। মধ্যরাত্রি পেরিয়ে যাওয়ার পর বাড়ি ফেরার সময় ঘুমন্ত রুচিকে পুতুলের মতন টেনে টেনে এনে শুইয়ে দিয়েছে গাড়িতে। এবারেই রুচি বলল সে যাবে না। কেন যাবে না? রুচি কোনো কারণ জানাবে না, শুধু বলল ইচ্ছে করছে না। মানুষের ইচ্ছে অনেক সময় যুক্তির ধার ধারে না। বামনের যেমন চাঁদ ধরার ইচ্ছে হয়, রাজার ছেলে ইচ্ছে করে সিংহাসন ত্যাগ করে। কারোর দুধ খেতে ইচ্ছেই করে না, কেউ মদের নেশার মতন দুধ বেশি খায়। কারোর মেঘের ডাক শুনলে বিছানায় যেতে ইচ্ছে করে না। কেউ ইচ্ছে করে সব আলো নিভিয়ে বসে থাকে অন্ধকারে। শ্রীলা বারবার জিজ্ঞেস করতে লাগলো, কেন যাবি না? গত মাসেও তো গেছিস। টুম্পা আর বাবলুর সঙ্গে ক্যারম খেলতে পারিস, কিংবা খেলতে যদি না চাস কত বই আছে ও বাড়িতে। রুচি তবু যেতে রাজি নয়। সে দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে রইল। মেয়ের এমন জেদ দেখে শ্রীলা হকচকিয়ে গেল। আগে তো কখনো দেখেনি। অধিকাংশ মানুষই কার্যকারণ সম্পর্কে জানতে চায়, ব্যবহারের দুর্বোধ্যতা পছন্দ করে না। রুচি হঠাৎ বদলে গেল কেন? রজত বলল, থাক না, অত জোর করার কি দরকার? শ্রীলা ঝাঁঝিয়ে উঠে বলল, জোর করব না মানে? ও একলা একলা থাকবে বাড়িতে? থাকুক না। একলা থাকবে, কোনোদিন থেকেছে? তুমি কিছু বোঝো না, সোঝো না। ও যদি যেতে না চায়, কেন যেতে চাইছে না সেটাই তো জানতে চাইছি। আগের দিন কিছু হয়েছে ও বাড়িতে? কেউ খারাপ ব্যবহার করেছে? কিরে রুচি, কিছু হয়েছে আগের দিন? রুচি দুদিকে মাথা নাড়ল। তবে যাবি না কেন? রুচি আবার চুপ। রজত বলল, আমার মনে হয় ও যখন যেতে চাইছেই না, তখন থাক না বাড়িতে। ও এখন বড় হচ্ছে। বড় মানে কত বড়? 12 বছর, নভেম্বরে 13তে পড়বে। এখনো 5 মাস দেরি। এই বয়সে আমরা? আবার বাজে কথা বলছো। ছেলেদের কথা আলাদা।
এই বয়সের মেয়েদের কেউ বাড়িতে একা রেখে যায়? চারদিকে কত কি কাণ্ড ঘটেছে। ভেতর থেকে দরজা বন্ধ করে থাকবে, তাতে আর ভয়ের কি আছে? রুচি, তুই কারুকে দরজা খুলবি না, কারুকেই না, চেনাশুনো হলেও না। হঠাৎ শ্রীলার চোখ দুটি বিস্ফারিত হয়ে গেল, ঢেউ খেলে গেল কপালে। তার মনে পড়ে গেল দীপ দাশগুপ্তর কথা। ভেতর থেকে দরজা বন্ধ করে রাখলে বাইরের কেউ আসতে পারবে না, কিন্তু রুচি নিজেই যদি দরজা খুলে বাইরে বেরিয়ে যায়। আগে কখনো একলা কোথাও যায়নি, আগে কখনো এরকম জেদ তো দেখায়নি। দীপদা বলেছেন 18-19 বছর বয়স পর্যন্ত মেয়েকে চোখে চোখে রাখতে, একলা বেরুলে হারিয়ে যেতে পারে। আরও কিছুক্ষণ মেয়েকে বোঝবার চেষ্টা করল শ্রীলা, কিন্তু রুচি অনড়। শ্রীলার মেজাজ চড়ে গেল, ইচ্ছে করল মেয়ের মাথার চুলের মুঠি ধরে ঝাঁকাতে, কিন্তু কোনোদিন সে মেয়ের গায়ে হাত তোলেনি, সেরকম দরকারই হয়নি। পুরো সাজগোজ হয়ে গেছে। তবু শ্রীলা বলল, ঠিক আছে, তাহলে আমরাও যাব না, দরকার নেই। এটা কথার কথা, এই ধরনের পার্টি শ্রীলার খুব পছন্দ। খুব মজা তো হয় বটেই, একটু জিন খেয়ে শ্রীলা নাচতে শুরু করে, সবাই হাততালি দেয়। রজত বলল, যাব না, তন্ময় আর যমুনাকে তো আমাদের গাড়িতেই তুলে নিয়ে যাওয়ার কথা, ওরা অপেক্ষা করে বসে আছে। তাহলে তো যেতেই হবে। শ্রীলা একটা ছুতো পেয়ে বিবেকের দায়মুক্ত হলো। তন্ময়দের তুলে নিয়ে যাওয়ার কথা দেওয়া আছে, রজতকে একা ছেড়ে দেওয়াও যায় না। বউয়ের নজর ছাড়া হলেই রজত বেশি মদ খেয়ে মাতাল হয়ে পড়ে। আর ওই যমুনা, সে রজতের পাশ ছেড়ে নড়ে না। রজতও যমুনা সম্পর্কে বেশ দুর্বল। এবার শ্রীলা দুম করে বলে ফেলল, তাহলে আমি বাইরে থেকে তালা দিয়ে যাব। রজত আঁতকে উঠে বলল, সে কি, এত বড় মেয়েকে তালা বন্ধ করে যেতে হবে কেন? শ্রীলা বলল, এত বড় হয়েছে বলেই তো বড় হয়েছে, বুদ্ধি তো বাড়েনি, কখন কাকে দরজা খুলে দেবে। একে একা রেখে গেলে আমার কিছুতেই শান্তি হবে না। রজত বলল, যা, তালা দিয়ে গেলে বিচ্ছিরি দেখাবে, দেখাক বিচ্ছিরি। রুচি জেদ ধরতে থাকে, শ্রীলারও জেদ কম নাকি? রজত জানে সে স্ত্রীর সঙ্গে তর্ক করলেও লাভ হয় না। সে তাকিয়ে রইল মেয়ের দিকে। রুচি চুপ করে আছে। তাহলে কি তালা বন্ধ অবস্থায় থাকতেও ওর আপত্তি নেই? শ্রীলা সত্যি বাইরে বেরিয়ে একটা তালা লাগিয়ে দিল। মেয়ের সঙ্গে আর কথা বলল না একটাও। ফ্ল্যাটে একজন কেউ আছে, তবু দরজা ভেতর থেকে বন্ধ করে রাখা আর বাইরে তালা দেওয়ার অবস্থাটা এক হতে পারে না। রুচি আপত্তি করেনি, কিন্তু সেই মুহূর্তে সে মনে মনে প্রতিজ্ঞা করে ফেলেছে আর কোনোদিন সে মা বাবার সঙ্গে কোনো পার্টিতে যাবে না। সে বন্দিনী হয়ে থাকতেও রাজি। বন্দিনী অবস্থায় এমন অনেক কিছু করা যেতে পারে যা রুচি আগে কখনো করেনি। সে নাচতে পারে, চেঁচিয়ে গাইতে পারে, মাটিতে গড়াগড়ি দিতে পারে, রান্নাঘরে গ্যাস জ্বালিয়ে একসঙ্গে 4টে ডিম সেদ্ধ করে খেতে পারে। আজকের নেমন্তন্নটা কয়েকদিন আগে থেকেই ঠিক করা ছিল, তাই এ বেলার জন্য রান্না হয়নি। রান্নার দিদিকে ছুটি দেওয়া হয়েছে। রুচিকে অবশ্য না খেয়ে থাকতে হবে না। ফ্রিজে ভাত আছে, গতকালের খানিকটা মাংসও আছে, সেসব মাইক্রোওয়েভে গরম করে নিতে বলা হয়েছে রুচিকে। রুচি এখনও রান্না শেখেনি, কিন্তু গরম করে নিতে পারে। এখন রাত 8:45, মা বাবার ফিরতে ফিরতে 12:30 কিংবা 1:45 তো হবেই। এর মধ্যে কেউ যদি এসে দরজায় বেল দেয়, তপন কাকা তো আসতেই পারে। এ পাড়ারই একটা স্টুডিওতে সাউন্ড রেকর্ডিংয়ের কাজ করে তপন কাকা। রাত 9টার ছুটির পর প্রায়ই এখানে আসে, বাবার সঙ্গে হুইস্কি খাই। তপন কাকা কি জানে যে আজ বাড়িতে কেউ থাকবে না? ধরা যাক জানে না। কয়েকবার বেল দেওয়ার পর বাইরের তালাটা নজরে পড়বে, কেউ নেই বুঝতে পেরে ফিরে যাবে। তালা দেওয়া ফ্ল্যাট নিঃশব্দ থাকে, কিন্তু রুচি যদি তখন ভেতর থেকে জিনিসপত্র টানাটানির শব্দ করে, তখন মুখের অবস্থাটা কীরকম হবে তপন কাকার? ভাববে নিশ্চয় ভিতরে চোর ঢুকে বসে আছে। কিংবা রুচি যদি তখন হিহি করে হেসে ওঠে, একবার হেসেই চুপ করে যাবে, বাইরে থেকে ডাকলেও সাড়া দেবে না। তখন কি তপন কাকা ভূতের ভয়ে দৌড়ে পালাবে, না পুলিশে খবর দেবে? তপন কাকার সেই অবস্থাটা ভেবেই হাসি পেয়ে গেল রুচির। তপন কাকার স্টুডিওটা দুবার দেখতে গিয়েছিল রুচি। কিছু কিছু টিভি সিরিয়ালের শুটিং হয় ওখানে, বিশেষ নাচ গানের দৃশ্য, কীরকম যেন রূপকথার জগতের মতন। গত সপ্তাহে রুচি যেদিন দেখতে গিয়েছিল, সেদিন ছিল একটা ঐতিহাসিক ধারাবাহিকের শুটিং। নবাবের দরবারে নাচছে রূপা গাঙ্গুলি। একটানা হয় না, হঠাৎ থেমে যায়। কে যেন বলে ওঠে আবার করতে হবে, ক্যামেরা সরাতে হয়। রূপা গাঙ্গুলি নাচ থামিয়ে এসে একটা বেতের মোড়ায় বসে কোকাকোলার বোতলে চুমুক দেয়।
তপন কাকার কানে হেডফোন। আজও কি সেই রকমই দৃশ্য হচ্ছে? তপন কাকার কাজ শেষ হলে আজ আসবে কি আসবে না? রুচি বেশ জোরে জোরে বলে উঠল, তপন কাকা প্লিজ চলে এসো, বেশ মজা হবে। তপন কাকা কান থেকে হেডফোন সরিয়ে জিজ্ঞেস করল, কে কে ডাকছে আমাকে? তপন কাকা, তুমি আজ ইন্দ্রধনু অ্যাপার্টমেন্টে আসবে না? রুচি, কেন রে? আজ আমার ছুটি হতে দেরি হবে। কত দেরি? 9:30, 10টা হলেও এসো। 10টা? তা হতে পারে। কি রান্না হয়েছে আজ তোদের বাড়িতে? মাংস আছে, আমি ডিম সিদ্ধ করে দিতে পারি। আসছি। লিফটের দরজাটা এই 7 তলায় এসে খুলল। শব্দটা ঠিক টের পাওয়া যায়। তপন কাকা এবার বেল দেবে। তালাটা দেখতে পাবে না। সাড়া দেবে না রুচি। তপন কাকা হকচকিয়ে যাবে। তারপর তালাটা দেখতে পেয়ে সত্যি সত্যি দরজায় কেউ বেল দিল। সারাদিন নানা রকম ফেরিওয়ালা আসে, রাত্রিরে তো কেউ আসবে না। অন্য কোনো আত্মীয় স্বজনও হতে পারে। পা টিপে টিপে নিঃশব্দে দরজার কাছে গিয়ে ম্যাজিক আইতে চোখ রাখল রুচি। একজন লম্বা মতন লোক, তার গায়ে বর্ষাতি। বর্ষাতি কেন? বাইরে কি বৃষ্টি পড়ছে নাকি? না তো। ফর্সা মুখ, সরু গোঁফ, মাথায় অনেক চুল। কে এই লোকটি? রুচি তো চেনে না। লোকটি বেল দিয়েই যাচ্ছে। কোনো সাড়া শব্দ করছে না রুচি। তার একটু একটু ভয় করছে, অথচ চোখ সরাতেও পারছে না। স্পষ্ট দেখতে পাচ্ছে অচেনা আগন্তুককে। এবারে লোকটি তালাটা দেখতে পেয়েছে। একটুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। দরজার তলা দিয়ে কি যেন ঢুকিয়ে দিচ্ছে, একটা কাগজ। রুচি সঙ্গে সঙ্গে সেটা তুলল না, পিছিয়ে গেল 1 পা। আবার লিফটের দরজার শব্দ। ফিরে যাচ্ছে লোকটি। ম্যাজিক আই দিয়ে এবার দেখে নিল রুচি। লিফট নেমে গেছে, লোকটি নেই। সে কাগজটা তুলল। খবরের কাগজ থেকে কাটা একটা রঙিন ছবি। বরফ ঢাকা একটা পাহাড়ের চূড়া। কোনো ক্যাপশন নেই। কোন পাহাড় তা বোঝা যাচ্ছে না। রুচি ছবিটা উল্টে পাল্টে দেখল। কোনো কথা বা কারোর নাম লেখা নেই। এরকম একটা ছবি দেওয়ার মানে কি? কে দিল তাও তো বোঝা যাবে না। রুচি নিজের ঘরের দেওয়ালে এই ধরনের ছবি ছেঁটে রাখে। বরফ ঢাকা পাহাড়ের ছবি একটাও নেই। সেজন্যই কি কেউ দিয়ে গেল? কিন্তু লোকটি জানবে কি করে যে রুচির এরকম একটা ছবি দরকার ছিল? কে ওই রহস্যময় পুরুষ? সে আজকেই কেন এলো? সব কেনর তো উত্তর খুঁজে পাওয়া যায় না। রুচির খুব ইচ্ছে করল লোকটির সঙ্গে কথা বলতে, কিন্তু সে তো কোনো ক্রমেই দরজা খুলতে পারত না। সে দৌড়ে চলে এলো বারান্দায়। যদি লোকটিকে এখান থেকে দেখা যায়, যদি তার হাঁটার ভঙ্গি দেখে চেনা যায়। 5 তলার বারান্দাটির উঁচু রেলিং। রুচি যখন ছোট ছিল প্রায়ই রাস্তার দিকে এই বারান্দায় এসে বাইরের দিকে তাকিয়ে বসে থাকতো চুপ করে। সাবধানতার জন্য রেলিং উঁচু করা হয়েছিল, এখন রুচির গলা পর্যন্ত। সে একটা টুল টেনে এনে তার উপর দাঁড়িয়ে ঝুঁকে দেখল অনেকখানি। সেই রেইনকোট পরা লোকটিকে দেখা গেল না। এর মধ্যেই বেরিয়ে গেছে, কিংবা এ বাড়িরই অন্য ফ্ল্যাটের কেউ। এ বাড়ির কেউ হলে গায়ে বর্ষাতি চাপিয়ে রাখবে কেন? রুচি ওপরের দিকে তাকিয়ে দেখল, আকাশে মেঘ আছে। কুণ্ডলি পাকাচ্ছে মেঘ। ঢেকে দিয়েছে চাঁদ। বৃষ্টি হতেও পারে, কিন্তু বৃষ্টি নামবার আগেই কেউ বর্ষাতি গায়ে চাপিয়ে রাখবে? তারপর রুচির মনে হলো, বাইরের দরজায় তালা লাগালেও তো এই ফ্ল্যাট থেকে বাইরে বেরোনো যায়। কেন এই বারান্দা দিয়ে? 5 তলার বারান্দা দিয়ে অবশ্য রাস্তায় নামা যায় না, কিন্তু খাঁচার পাখি যা পারে না, জেলখানার বন্দিরা যা পারে না, রুচি তা পারে। ডানা মেলে আকাশে উড়ে যেতে। রাত 1:45 মা ফিরে এসে দেখবে দরজার বাইরে তালা বন্ধই আছে, কিন্তু রুচি নেই ভেতরে। না, রুচি অত বোকা নয়। সে জানে তার ডানা নেই। আকাশে উড়তে গেলে সে ধপাস করে পড়ে যাবে রাস্তায়। এত উঁচু থেকে পড়লেই আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাবে। সে মরবে কেন? মাকে চমকে দেওয়ার জন্যই কি কেউ মরে? আরুনির চিঠির উত্তর দেওয়া হয়নি এখনো। তাছাড়া 5 তলার ওপর থেকে পড়লে যদি ফ্রক ট্রক উল্টে যায় খুব বিশ্রী দেখাবে, লজ্জার ব্যাপার হবে। রুচি টুল থেকে নেমে এলো। ইচ্ছে করলেই যে বন্ধ ফ্ল্যাট থেকে বেরোনো যায়, এইটুকু জেনেই ভালো লাগলো তার। রুচি একটা গোলাপি রঙের ফ্রক পরে আছে। নিমন্তন্ন বাড়ি যাওয়ার জন্য মা সালোয়ার কামিজ বার করে রেখেছিল। 2-1 দিন শাড়িও পরেছে রুচি। তার ক্লাসের অনেক মেয়ের চেয়ে সে লম্বা। শাড়ি পরলে তাকে প্রায় বড়দের মতো দেখায়। বড়দের জগতে প্রবেশ করতে ঠিক আর কতদিন বাকি আছে? আরুনি একদিন বলেছিল, স্কুল ছেড়ে কলেজে এলেই ছেলেমেয়েরা আর ছেলে মেয়ে থাকে না, তখন তারা তরুণ তরুণী হয়ে যায়। আরুনি যেমন কলেজে ঢুকেছে
রুচির যে এখনও অনেকটা দেরি, অথচ শাড়ি পরলে কেউ কেউ তাকে কলেজের তরুণী মনে করে। আমি যদি একদিন শাড়ি পরে কলেজে যাই তোর সঙ্গে, কেউ বুঝতে পারবে তুই কলেজে যাবি? ভ্যাট, দেখতেই ধ্যাড়েঙ্গা হয়েছিস, তোর মুখ দেখলেই বোঝা যাবে এখনও তোর নাক টিপলে দুধ বেরোই। আমি মোটেই দুধ খাই না। দুধ খেতে হবে কেন? তোর মুখখানায় বাচ্চা হরিণের মতো। বাচ্চা হরিণ? আমি তো দেখিনি, তুই দেখেছিস? অনেক দেখেছি। গত বছর যে বেতলা রিজার্ভ ফরেস্টে গেলুম, এক ঝাঁক হরিণ, তার মা আর 3টে বাচ্চা। একটি বাচ্চা হরিণের মুখ ঠিক তোর মতন, সেটা আবার খুব লাজুক। আর উনি প্রায়ই ওর বাবা মায়ের সঙ্গে অনেক জায়গায় বেড়াতে যায়। সে ঠিকই বলেছিল। রুচি ঠিক করল সে ফ্রক ছেড়ে নতুন সালোয়ার কামিজ পরবে। অন্য সময় সে বাথরুমে গিয়ে পোশাক পাল্টায় কিংবা নিজের ঘরের দরজা বন্ধ করে। এখন তো তার কোনো দরকার নেই। বারান্দা থেকে ভেতরে এসে সে ফ্রকটা খুলে ফেলল, তারপর প্যান্ট। কেউ দেখবার নেই। এই অবস্থায় সে সারা ফ্ল্যাট ঘুরতে থাকে। রান্নাঘরে গিয়ে খাবার গরমও করতে পারে। গুমোট গরমের মধ্যে এখন আর কিছু না পড়লেও চলে। তার একটুও লজ্জা করছে না। বর্ষাতি গায়ে দিয়ে কে এসেছিল? কেন দরজার তলা দিয়ে শুধু একটা পাহাড়ের ছবি দিয়ে আর কিছু না জানিয়ে অদৃশ্য হয়ে গেল একেবারে? শরীরে একটাও সুতো নেই। সেই অবস্থায় সে বাবা মায়ের ঘরে ঢুকে দাঁড়ালো বড় আয়নাটার সামনে। নিজেকে দেখল। আমি বাচ্চা হরিণ? মোটেই না। এই ঘরটায় রুচি বেশি আসে না। এ বছরের নতুন ক্যালেন্ডারটা সে আগে ভালো করে দেখেইনি। 3খানা ঘরের অ্যাপার্টমেন্ট, একখানা তো বসবার ঘর। আর যতদিন দিদি ছিল ততদিন রুচির নিজস্ব ঘর ছিল না। দিদির ঘরে সে পড়তে বসত বটে, কিন্তু রাত্রিরে এসে ঘুমোতো মা বাবাদের সঙ্গে। দিদিটা এমন হিংসুটে, কিছুতেই নিজের বিছানায় শুতে নিত না রুচিকে। দিদি চলে গেছে 4 বছর আগে। দিদিকে নিয়ে অশান্তি চরমে উঠেছিল। সে যেন প্রতিজ্ঞা করে বসেছিল সে মা বাবার কোনো কথা শুনবে না। যখন ইচ্ছে বাড়ি ফিরবে, সঙ্গে বন্ধুদের নিয়ে আসবে, মেয়ে আর ছেলে বন্ধু। ঘরের দরজা বন্ধ করে হা হা হি হি করবে ঘন্টার পর ঘন্টা। তাকে শাসন করার কোনো উপায় নেই। বাবা তো কিছুই বলবে না। মা যতই বকুনি দিক, টুকুন বলবে, তাহলে আমাকে হস্টেলে পাঠিয়ে দাও। 19 বছর বয়স থেকেই টুকুনের এরকম স্বভাব পরিবর্তন শুরু হয়। সবাই বলতো শ্রীলার 2টি মেয়ে সম্পূর্ণ দুরকম। টুকুনের সঙ্গে রুচির কোনো মিল নেই। রুচির চেয়ে টুকুন বেশি সুন্দর। অবশ্য বুলামাসি বলেছিল আরও বড় হলে রুচির রূপ খুলবে। টুকুন নিজেই জানিয়েছিল সে কলেজের বন্ধুদের সঙ্গে গাঁজা খেয়েছে, মদও চেখে দেখেছে 2-1 বার। এসব স্বীকার করতে তার কোনো লজ্জাও নেই। একদিন বাবাকে সে স্পষ্টই জিজ্ঞেস করেছিল, তুমি কলেজ জীবন থেকে মদ খাওনি? কবে থেকে শুরু করেছ, সত্যি করে বলো। রজত সত্য গোপন করতে পারেনি। সে বলেছে, হ্যাঁ তা শুরু করেছি বটে, কিন্তু গাঁজা টাজা খাইনি। তোমাদের সময় ওটার চল হয়নি। চল হয়নি কি বলছিস? তুই জানিস না, এদেশের ভদ্রলোকের ছেলেমেয়েরা গাঁজা খেতে শিখেছে আমেরিকান হিপিদের কাছ থেকে, সেই 60-এর দশকে। আমার কলেজের বন্ধুরাও খেত, কিন্তু আমি কখনো টান দিইনি। শ্রীলা ঝাঁঝিয়ে উঠে বলেছিল, আমিও তো প্রেসিডেন্সি কলেজে পড়েছি, আমিও কোনোদিন ওসব ছুঁয়ে দেখিনি। যত রাজ্যের বাজে ছেলেমেয়েরা। টুকুন বলেছিল, ওসব নিয়ে একটু এক্সপেরিমেন্ট করলে মোটেই বাজে ছেলে মেয়ে হয় না। সুজয়কে তো তুমি চেনো, সে হায়ার সেকেন্ডারিতে 3rd হয়েছিল। এমন ভালো রেজাল্ট করা অনেক ভালো ছেলেই কলেজে এসে বকে যায়, অনার্স পর্যন্ত রাখতে পারে না। দেখবি ওই সুজয়টা উচ্ছন্নে যাবে। রুচি দরজার কাছে দাঁড়িয়ে সব শুনছিল। গাঁজা কাকে বলে তা সে জানেই না তখন। উচ্ছন্ন কথাটারও মানে জানে না। রজত বলেছিল, হ্যাঁ আমরা একটু আধটু ওসব করেছি বটে, তাও বাড়িতে লুকিয়ে। বাবা মাকে ভয় পেতাম। তোরা খোলাখুলি এসব করিস কি করে? শ্রীলা বলেছিল, তুমিই তো লাই দিয়ে মেয়েটার মাথা খেয়েছ। টুকুন বলেছিল, বাবা মায়ের কাছে লুকানোটাই তো খারাপ। তোমাদের আত্মবিশ্বাসের অভাব ছিল, আমি ভালোই জানি। ওসব একটু আধটু চেখে দেখলেও আমি নষ্ট হয়ে যাব না। বাবা চুপ করে গেলেও মায়ের সঙ্গে রোজ রোজ ঝগড়া লাগতো টুকুনের। তারপর সুজয় উচ্ছন্নে গেল কিনা কে জানে। চলে গেল দিল্লি, তার সঙ্গে সঙ্গে টুকুন। এখন ওরা জার্মানিতে। তারপর থেকে বাড়িটা শান্ত হয়ে গেছে। রুচি যখন এই ঘরে শুতো তখন তার একটা আলাদা খাট ছিল। এখন সেই খাটটা কোথায় গেল কে জানে। একটা রাত্রিরের কথা রুচি কিছুতেই ভুলতে পারে না। এমনিতে তার গাঢ় ঘুম। হঠাৎ একদিন ঘুম ভেঙে গিয়েছিল।
ঘর অন্ধকার, একেবারে মিশমিশে অন্ধকার নয়। কিছু একটা শব্দ পেয়ে তার মনে হয়েছিল পাশের বিছানায় মা আর বাবা মারামারি করছে আর কি যেন বলছে। সে ভয় পেয়ে মা বলে ডেকে উঠেছিল। সঙ্গে সঙ্গে ওরা দুজনেই চুপ, আর কোনো শব্দ নেই। সে উঠে আলো জ্বেলেছিল। মা আর বাবা চাদর মুড়ি দিয়ে ঘুমোচ্ছে পাশাপাশি। রুচি বাথরুমে গেল, ফিরে এলো, আবার নিভিয়ে দিল আলো। এর মধ্যেও বাবা মায়ের ঘুম ভাঙল না। তবে সে মারামারির শব্দ আর কথা শুনেছিল কি করে? তবে কি সত্যি সত্যি কিছু শোনেনি? সেটা স্বপ্ন? সেই খটকাটা আজও যায়নি। অনেকদিন পর রুচি শুয়ে পড়ল সেই বিছানায়। এতে কেমন যেন বড়দের গায়ের গন্ধ, অন্যরকম। রুচি নিজে কবে ঠিক কখন থেকে বড়দের জগতে ঢুকবে? বড়দের জগৎ মানে একলা একলা বাড়ি থেকে বেরোবার স্বাধীনতা, নিজের বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়া, নিজের পোশাক নিজে বেছে নেওয়া। কলেজে ভর্তি হলেই সেই স্বাধীনতা পাওয়া যায়, তার যে অনেক দেরি। বিছানাটায় শুয়ে এপাশ ওপাশ করতে করতে হঠাৎ একটা কথা মনে পড়াই সে ধড়মড় করে উঠে বসল। যদি সে এই বিছানায় ঘুমিয়ে পড়ত। মা বাবার বিছানায় একদিন ঘুমানো দোষের কিছু নয়, কিন্তু সে যে কিচ্ছু পরে নেই। বাবা মা ফিরে এসে তালা খুলে ঢুকে ঘুমন্ত রুচিকে এই অবস্থায় দেখলে। খাট থেকে নেমে দৌড়ে গিয়ে ফ্রকটা পরে নিল রুচি। তার খিদেও পেয়েছে। ফ্রিজ থেকে বার করলো ভাত আর মাংস। স্টিলের বাটি মাইক্রোওয়েভ ওভেনে দেওয়া যায় না, রুচি জানে। রান্নাঘরে এসে খুঁজতে লাগলো সাদা রঙের পাত্র। হঠাৎ তার একটা দরজা চোখে পড়ল অন্য দিকের দেওয়ালে। সেদিকে একটুক্ষণ তাকিয়ে রইল রুচি। এ দরজাটা অনেক দিন খোলা হয় না। এদিক থেকে ছিটকিনি বন্ধ। পাল্লার গায়ে ঝুলকালি জমে গেছে। আশ্চর্য, আশ্চর্য, অন্য সময় এ দরজাটার কথা মনেও পড়ে না। ছিটকিনিটা খোলার চেষ্টা করল রুচি। খুব টাইট হয়ে গেছে, হাতে কালি লেগে যাচ্ছে। তবু খুলে দেখার জন্য ঝোঁক চেপে গেল রুচির। একটা হাত মোছার ন্যাকড়া এনে ছিটকিনিটা ধরে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে করতে খুলে গেল এক সময়। এক দুষ্টুমির হাসি ফুটে উঠল রুচির ঠোঁটে। বড়রাও জানে না, এমন একটা কিছু জেনে ফেললে দারুণ আনন্দ হয়। এই দরজাটার বাইরেও একটা খুব সরু বারান্দা, কোনো রকমে একজন মানুষ যেতে পারে। সেই বারান্দাটার আর একদিকে বাথরুম, সেখানেও একটা পেছনের দরজা আছে। পুরনো আমলের বাড়ি। একসময় বাড়ির মেথররা পেছনের একটা ঘোরানো লোহার সিঁড়ি দিয়ে আসতো বাথরুম পরিষ্কার করতে। সদর দরজা দিয়ে ঢুকে ঘরের ভেতর দিয়ে মেথরদের বাথরুমে যাওয়ার নিয়ম ছিল না। এখন চোর ডাকাতদের ভয়ে সে নিয়ম বদলে গেছে। ঘোরানো সিঁড়িটা এখনও আছে বটে, কিন্তু একেবারে তলার জায়গাটা ঘিরে দেওয়া হয়েছে পাঁচিল দিয়ে। বাইরের কেউ আসতে পারবে না। কিন্তু রুচি ইচ্ছে করলে নেমে যেতে পারে এই সিঁড়ি দিয়ে। মা কিংবা বাবা সেটা খেয়ালই করেননি। এই সিঁড়িটার কথা মনেই নেই। তাহলে আর বাইরে তালা লাগাবার কি মানে হয়? ঘোরানো সিঁড়িটা দিয়ে কয়েক ধাপ নামল রুচি। সে বন্দিনী নয়, ইচ্ছে করলেই বেরিয়ে যেতে পারে, এই জানাটাই যথেষ্ট। এখন আর সে কোথায় যাবে? পেছন দিকের পাঁচিলের ওপাশেই একটা বস্তি। মা বাবাদের ঘর থেকেও বস্তিটা দেখা যায়, কিন্তু সেই ঘরের বস্তির দিকে জানালাটা বন্ধই থাকে সবসময়, যাতে ওখানকার আওয়াজ টাওয়াজ শোনা না যায়। এই সিঁড়ি দিয়ে সব কিছু দেখা যায় স্পষ্ট। উঠোন, রান্নাঘর, স্নানের জায়গা। একটা টিউবওয়েলের ঘটাং ঘটাং শব্দ হচ্ছে। একটা ঘর থেকে বেরিয়ে উঠোন পেরিয়ে রান্নাঘরের দিকে চলে গেল একটি মেয়ে। প্রায় সঙ্গে সঙ্গেই আবার বেরিয়ে এসে উঠোনের তার থেকে কাপড় জামা তুলতে লাগলো। এত ওপর থেকে দেখেও মেয়েটিকে চিনতে পারল রুচি। ওর নাম অলকা। এই বাড়িরই অন্য একটা ফ্ল্যাটে কাজ করেছে কিছুদিন। হয়তো রুচিরই বয়সী, কিংবা 1 বছরের বড়। রুচিদের 24 ঘন্টার কোনো কাজের লোক নেই। ঠিকে কাজের মেয়ে আছে 2জন। একজন ঘরের সব কাজ করে, আর একজন রান্না। রান্নার মেয়েটি সন্ধে 7টার মধ্যে রাত্রিরের রান্না সেরে চলে যায়। ফ্ল্যাটের মধ্যে সর্বক্ষণ কোনো কাজের লোক ঘুরঘুর করবে তা পছন্দ নয় শ্রীলার। সে পুরুষও রাখে না। নিউ আলিপুরে তার দিদির বাড়িতে একজন নতুন কাজের লোক জামাইবাবুকে কুত্তার বাচ্চা বলেছিল। তারপর থেকে সমস্ত আত্মীয় স্বজনের বাড়িতে পুরুষ কাজের লোক রাখা নিষিদ্ধ। বাসন মাজা, ঘর মোছার মেয়েটি একবার দেশে যাওয়ার জন্য 1 মাসের ছুটি নিতে চেয়ে বদলি হিসেবে এনেছিল এই অলকাকে। তাও 1 বছর আগেকার কথা। অলকা মেয়েটি দেখতে বেশ, গায়ের রং মাজা মাজা। শুধু তার নাকে একটা নাক ছাবি দেখে মজা লেগেছিল রুচির। তার চেনাশুনো কোনো মেয়ে নাকে ওসব পরে না। মেয়েটির নাম শুনে শ্রীলা হাসতে হাসতে বলেছিল,
আমরা ছোটবেলায় দেখেছি কাজের মেয়েদের নাম মান্দা, খেমি, টেপির মা এইসবই হতো। এখন কেমন সব শৌখিন নাম, সুপ্রিয়া, পাপিয়া, মল্লিকা। এখন আর তফাৎ বোঝার উপায় নেই। অলকা নামটাও বেশ। রজত বলেছিল তোমার শ্রীলা নামটাও কিন্তু তেমন আধুনিক নয়, ওই নামেও কাজের মেয়ে থাকতে পারে। নাম রাখার ব্যাপারে তো কোনো বিধিনিষেধ আরোপ করা যায় না। শ্রীলা বলেছিল, আর তোমার রজত নামটাই বা কি এমন ভালো? রজত বলেছিল, আমাদের অফিসে একজন বেয়ারার নামও রজত। সবাই যখন তাকে ডাকবার জন্য রজত রজত বলে চেঁচায়, তখন আমি চমকে চমকে উঠি। সকলেরই যে কোনো নাম রাখার স্বাধীনতা রয়েছে। রুচি বলেছিল, মা, ওর নাম কিন্তু অলকা নয়, অলকা। তুই কি করে জানলি? অলকা আর অলকায় কোনো তফাৎ আছে নাকি? সবাই তো অলকাই বলে। অলকা নামের কোনো মানে হয় না। মানে হয় না? এই মেয়েটা, তুই লিখতে পড়তে জানিস কিছু? নিজের নাম লিখতে পারিস? হ্যাঁ, পারি। নামের বানান কর তো। অলয়কার কা। দেখলি, ওটা ভুল। রজত বলেছিল, আমার মনে হয় রুচি ঠিকই বলেছে। অলকা মানে কুবেরের রাজধানী। তবে অলকা শব্দটারও বোধহয় কোনো মানে আছে। না, নেই। তুই এত জোর দিয়ে বলছিস কি করে রে রুচি? আমাদের গানের স্কুলে গীতাদি একটা গানের ডিকটেশন দিচ্ছিল। তাতে একটা লাইন ছিল, কোন অলকার বিরোহিনী রে চাহনি ফিরে। তখন গীতাদি বললেন, অলকা মানে অলকাপুরী। অলকা লিখো না, তার কোনো মানে হয় না। বাড়ি এসে আমি ডিকশনারি দেখলাম, অলকা কথাটার আরও মানে হয়। অলকানন্দা নদীর ধারের শহর, 8 থেকে 10 বছর বয়সের মেয়ে, মুখে চন্দনের ছাপ। আর অলকা বলে কোনো কথাই নেই ডিকশনারিতে। শুধু অলোক আছে, তার মানে হচ্ছে পাতাল, কিংবা কোনো নির্জন জায়গা। একটি কাজের মেয়ের নামের প্রসঙ্গে হঠাৎ জানা গেল রুচি খুব মন দিয়ে বাংলা পড়ে। রজত একেবারে চমৎকৃত। মেয়েটিকে বেশ পছন্দই হয়েছিল শ্রীলার, কিন্তু রজত রাখতে রাজি হয়নি। এতটুকু মেয়ে, চাইল্ড লেবার সে পছন্দ করে না। তাছাড়া মেয়েটি প্রায় তার নিজের মেয়ের সমবয়সী। রুচি পড়াশুনো করবে, আর মেয়েটি ঘরের কাজে খেটে খুঁটে মরবে। এ দৃশ্য খুবই দৃষ্টিকটু। এ বাড়িতে রাখা না হলেও অন্য একটা ফ্ল্যাটে কাজ পেয়েছিল অলকা। সিঁড়িতে প্রায়ই দেখা হতো তার সঙ্গে। একদিন রুচি তাকে বলেছিল, এই, তুমি কিন্তু নিজের নাম আর অলকা লিখবে না। বেড়ালের মতন ফ্যাঁস করে উঠে মেয়েটি বলেছিল, বেশ করব, লিখব। তুমি স্কুলে যাও, আমি কি যাই? আমি তো পাতালের মেয়ে। কথাটা খুব বুকে লেগেছিল রুচির। সে স্কুলে যায়, অলকা কেন যায় না? ওরা গরিব বলে? রুচি যদি বস্তিতে জন্মাতো, তাহলে সেও লেখাপড়া না শিখে লোকের বাড়িতে ঝিয়ের কাজ করত। কেউ তো ইচ্ছে করে কোথাও জন্মাতে পারে না, তবু জন্মের জন্য এত তফাৎ হয়ে যায়। অলকাপুরী প্রায় স্বর্গের মতন, আর অলকা মানে পাতাল। মেয়েটা কি রকম বলল, আমি তো পাতালেরই মেয়ে। রুচিদের 5 তলার ওপরের ফ্ল্যাটটা অলকাপুরী, আর বস্তিটা পাতাল। রুচিকে দেখলেই ও মেয়েটা কেমন যেন রাগ রাগ করে তাকায়। রুচি সেধে কথা বলতে চাইলেও উত্তর দেয় না। এখন রুচি দেখল, উঠোনের তার থেকে জামা কাপড় তোলার পর অলকা রান্নাঘর থেকে একটা তোলা উনুন নিয়ে এলো বাইরে। সেটা গনগন করে জ্বলছে। একটা মোড়া নিয়ে সেই উনুনের সামনে বসে অলকা রুটি সেঁকতে লাগলো। কেমন যেন বড়দের মতন ভাব। অলকা সকালবেলা দুধ আনতে যায়। কাজের বাড়ির লোক দোকান থেকে এটা সেটা কিনে আনে। একদিন রুচি সর্দার শঙ্কর রোডে অনুমাসীদের বাড়ি গিয়েছিল মায়ের সঙ্গে। গাড়িতে যেতে যেতে হঠাৎ দেখল রাস্তা দিয়ে একা একা হেঁটে যাচ্ছিল অলকা। এত দূরেও একা একা আসার স্বাধীনতা আছে মেয়েটার। বস্তিতে জন্মেছে বলেই রুচির অনেক আগে আগেই সে বড়দের জগতে চলে এসেছে। রণচৌধুরীদের বাড়িতে রুচি কেন গেল না তা কোনোদিনও কাউকে বলবে না। বাবলুর মামাটা খুব অসভ্য, ব্যাস এ পর্যন্তই যথেষ্ট। টুম্পা আর বাবলু দুজনেই বেশ ভালো। ওদের সঙ্গে গল্প করতে, ক্যারম খেলতে ভালো লাগে। কিন্তু ওদের মামাটা সেই ঘরে একবার আসবেই আসবে। সেই মামাটা আরুণীর সঙ্গে একই কলেজে পড়ে। আরুণীর বন্ধু, সে নাকি দারুণ ডিবেট করে, আবার ক্রিকেট খেলায় কলেজের টিমের ক্যাপ্টেন। আরুণী তার এই বন্ধু রিজুর প্রশংসায় পঞ্চমুখ। এটা কি করে হয়? একই মানুষ, অন্যদের কাছে ভালো, অথচ একজনের কাছে খারাপ। বাইরে ভালো, গোপনে খারাপ। আরুণী থাকে এই বাড়িরই 3 তলার ফ্ল্যাটে। রুচিদের মতন ওদের পরিবারটা অত ছোট নয়। আরুণীরা 3 ভাই 2 বোন, আবার একটা পিসিও থাকে। সর্বক্ষণ জমজমাট বাড়ি। আরুণীর নিজস্ব পড়ার ঘর নেই বলে সে প্রায়ই ছাদে উঠে আসে বই নিয়ে। ছুটির দিন সকাল থেকে সন্ধে পর্যন্ত ছাদে কাটায়। খোলা ছাদ, গরমকালে দারুণ গরম।
তাও আরুনির ভ্রুক্ষেপ নেই, শুধু জলের ট্যাঙ্কটার পাশে একটুখানি ছায়া পড়ে। রুচিদের ফ্ল্যাট 5 তলায়, তার উপরেই ছাদ। বাড়ির অন্য কেউ ছাদে বিশেষ যায় না। একদিন দুপুরবেলা হঠাৎ বৃষ্টি শুরু হলো। সে দিনটা ছিল 15ই আগস্টের ছুটি। আরুনির ছাদে থাকবার কথা। বৃষ্টি পড়লে সে কি করে? কৌতূহলে রুচি ছাদে উঠে গিয়ে উঁকি দিল। বেশ বৃষ্টি পড়ছে। তারই মধ্যে জলের ট্যাঙ্কের পাশে গুটিসুটি মেরে বসে আছে আরুনি, হাতে বই। বৃষ্টির ছাঁট গায়ে লাগছে, তাতে যেন হুঁশই নেই। রুচি দৌড়ে গিয়ে বলল, এই বৃষ্টিতে ভিজছ কেন? উঠে এসো, উঠে এসো। আরুনি বই থেকে চোখ তুলে এমনভাবে তাকালো যেন সে কিছু শুনতে পাচ্ছে না, দেখতেও পাচ্ছে না, সাদা চোখ। তারপর বলল, তুই ভিজছিস কেন? তোর না গত মাসে জ্বর হয়েছিল? বৃষ্টিতে ভিজলে আবার তোর জ্বর হবে, যা পালা। বৃষ্টিতে ভিজলে বুঝি তোমার জ্বর হতে পারে না? না। আহা, সত্যি বৃষ্টিতে ভিজলে আমার কিছু হয় না। আমার নাম যে আরুনি। নামের সঙ্গে আবার বৃষ্টি ভেজার কি সম্পর্ক? আছে আছে, যার নাম রুচি সে বৃষ্টিতে ভিজলেই ফ্যাঁচ ফ্যাঁচ করে হাসবে, তারপর জ্বরে পড়বে। আর যার নাম আরুনি সে বৃষ্টিকে কলা দেখাবে। তুই আরুনি নামের মানে জানিস? আরুনি কে ছিল? জানি না। যা ডিকশনারি দেখ গিয়ে, এক্ষুনি যা। আরুনির কাছ থেকেই রুচি ডিকশনারি দেখতে শিখেছে। কথায় কথায় সে হঠাৎ একটা শক্ত কথার মানে জিজ্ঞেস করে। রুচি না পারলে সে নিজে মানে বলে দেয় না, অভিধান দেখার জন্য জোর করে। রুচিদের একটা বেশ মোটা বাংলা অভিধান আছে। সেটার মধ্যে শুধু কথার মানে নয়, অনেক গল্পও থাকে। আরুনি নামে একজন ঋষিকুমার ছিল, মানে ছাত্র ঋষি। তার গুরুর নামটা বেশ শক্ত মতন। সেই গুরু চাষাবাদের জমি ছিল। একদিন খুব বৃষ্টিতে জমিটমি ভেসে যাচ্ছে, তাই গুরুর আদেশে আরুনি গেল জমির আল আটকাতে। এত জোরে বৃষ্টির তোড় যে আল আর আটকানো যায় না, তাই আরুনি সেখানে শুয়ে পড়ে জল আটকে রাখল। সারাদিন দারুণ বৃষ্টি, আরুনির আর পাত্তা নেই। সন্ধ্যের সময় গুরু তাকে খুঁজতে খুঁজতে এসে দেখেন আরুনি জল কাদা মেখে ভূত হয়ে আছে। তা দেখে গুরু তাকে আশীর্বাদ করলেন। তার একটা অন্য নাম হয়ে গেল। অত বৃষ্টিতে ভিজেও আরুনির জ্বর হয়নি। নামের মিল আছে বলেই এই আরুনিও বৃষ্টিতে ভিজবে। পরেও রুচি দেখেছে বৃষ্টির মধ্যে আরুনি দিব্যি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ওর সত্যিই জ্বর হয় না। একদিন রুচি জিজ্ঞেস করেছিল, আরুনিদা তুমি মদ খাও? মদ? হঠাৎ এরকম বাজে কথা বলছিস কেন? খাও কিনা বলো না। না। সত্যি বলছো? তোর কাছে মিথ্যে কথা বলতে যাব কেন? মানুষ যাকে ভয় পায় তাকে মিথ্যে কথা বলে। তুমি গাঁজা খাও? দূর দূর, তুমি কলেজে পড়ো, এসব খাও না? কলেজে পড়লেই বুঝি মদ গাঁজা টানতে হবে? পুঁচকে মেয়ে, তোকে এসব কে শিখিয়েছে? আমার দিদি যে বলতো। আমি কোনো দিন সিগারেটও টেনে দেখিনি। আমার সামনে অন্য কেউ সিগারেট ধরাবার সাহস পায় না। কলেজের কিছু ছেলে মেয়ে ওসব করে, এক ধরনের ব্রাভাডো দেখাতে চায়। ব্রাভাডো মানে কি? দুঃসাহস দেখানেপনা, নিজেদের অ্যাডাল্ট প্রমাণ করার চেষ্টা। কারুর কারুর কিছুদিন পরে ওই ঝোঁক কেটে যায়, কেউ কেউ নেশাখোর হয়ে মরে। রুচি বুঝতে পারে কলেজে পড়া মানেই বড় হয়ে যাওয়া বটে, কিন্তু সব বড় হওয়া একরকম নয়। আর একটা ব্যাপার, কেউ কেউ যখন রুচির কাঁধে হাত রাখে, আদর করার নামে বুকে জড়িয়ে ধরতে চায়, তখন তার খারাপ লাগে। আবার দু একজন সম্পর্কে ইচ্ছে হয় একবার অন্তত তার হাতটা ছুঁয়ে দিক। আরুনি কখনো তার হাত ছোঁয় না। আর আরুনিরই বন্ধু রিজু কেন ওরকম অসভ্যতা করে? এখন বাড়িতে বাবা মা নেই। আরুনিদা এলে অনেক গল্প করা যেত। আরুনিদা অনেক বই পড়ে, দিদির বইগুলো সব রেখে গেছে। আরুনিদা মাঝে মাঝে বই ধার নিতে আসে, কিন্তু বাইরের থেকে তালা বন্ধ। আরুনিদা আসবে কি করে? আছে আছে, উপায় তো আছে। ওই যে মেথরদের সিঁড়ি, ওই সিঁড়ি দিয়ে রুচি যেমন নেমে যেতে পারে, সেইভাবেই আরুনিও তো উঠে আসতে পারে। আরুনি জানবে কি করে? টেলিফোনে ডাকা যায়। কিন্তু প্রস্তাবটা শুনে আরুনি যদি বকুনি দেয়? আরুনি তো তার বন্ধু নয়। আরুনি বড়দের দলে চলে গেছে, বড়রা ছোটদের সঙ্গে বন্ধুত্ব করে না। আরুনিদা, আরুনিদা তুমি এখন কি করছো? হঠাৎ এ কথা জিজ্ঞেস করার মানে? ভ্যারেন্ডা ভাবছি। না, সত্যি কি করছো বলো না। আমি টিভি দেখি না, টেলিফোনে ঘন্টার পর ঘন্টা গল্প করি না। রাত 9টার সময় ভদ্রলোকেরা যা করে তাই করছি, বই পড়ছি একটা। তুমি একবার আমাদের ফ্ল্যাটে আসবে? কেন? আমাদের বাড়িতে কেউ নেই। বাড়িতে কেউ নেই বলে আমাকে আসতে হবে? এ কি অদ্ভুত কথা। যদি বলি একা থাকতে আমার ভয় করছে? ভয় করছে? সাধে কি আর পুঁচকে মেয়ে বলি?
একা থাকলে ভয় পাওয়ার বদলে কত ভালো ভালো কাজ করা যায়। প্রাণ খুলে বেসুরো গলায় গান গাইতে পারিস। আমার মোটেই বেসুরো গলা নয়। তাছাড়া রোজই তো গান প্র্যাকটিস করি। আমার আজ এমন কিছু করতে ইচ্ছে করছে যা অন্যদিন করি না। তোর সেরকম ইচ্ছে হতে পারে, কিন্তু আমার সেরকম ইচ্ছে হবে কেন? আমার তো ইচ্ছে করছে এই হাতের বইটা শেষ করতে। শোন, তোর যদি সত্যি ভয় করে তাহলে তুই চলে আয় আমাদের ফ্ল্যাটে। মাসিমা মেসোমশাই যতক্ষণ না ফেরেন এখানে কাটাতে পারিস। আমাদের সঙ্গে খেয়ে নিতে পারিস, তুতানের সঙ্গে টিভি দেখতে পারিস। আমাকে এখন বিরক্ত করবি না, যা। এটা টেলিফোনের কথা নয়, এমনি এমনি কথা। যেন আরুনি দাঁড়িয়ে আছে সামনে। রুচি সব সময় দেওয়ালের দিকে তাকিয়ে কথা বলে। সে জানে ফোন করলে এই ধরনের কথা বলতো আরুনি। আরুনির কোনো কলেজের বন্ধু ডাকলে কি সে যেত না? রুচি যখন কলেজে যাবে ততদিনে আরুনি কলেজ ছেড়ে চলে যাবে অফিস টফিসে। আরুনিদার সঙ্গে তার বিয়েও হবে না। যদিও রুচি লক্ষ্য করেছে বর আর বউদের মধ্যে বউদের বয়স বরেদের চেয়ে কম হয়, অন্তত 5-6 বছর। তার নিজের বাবাই তো মায়ের চেয়ে 9 বছরের বড়। কিন্তু আরুনিদার কাছে ওর কলেজের অনেক মেয়ে আসে। তাদের মধ্যে জয়তী নামের মেয়েটার সঙ্গে আরুনিদার বেশি ভাব। ওই জয়তীটাই আরুনিদাকে বিয়ে করে ফেলবে। খিদে পেয়েছে, অথচ খেতে ইচ্ছে করছে না। নিজের খাবার নিজে নিজে খেতে কি ভালো লাগে? অন্যদিন যা করে না সেরকম একটা কিছু কি করা যায়? রান্নাঘরের গ্যাস জ্বালাতে গিয়ে যদি আগুন ধরে যায় হঠাৎ, কালকের মাংস মোটেই খাবে না রুচি। সে ডিম সেদ্ধ করেই খাবে। সে গ্যাস জ্বালতে পারে, তবু যদি আগুন লেগে যায়, 5 তলায় আগুন লাগলে গোটা বাড়ির লোক ভয় পেয়ে যাবে। ছুটে এসে যদি দেখে বাইরে তালা, তাহলে ধরেই নেবে ভেতরে কেউ নেই। পেছনের সিঁড়িটার কথা কজনের মনে আছে? গ্যাসের আগুন জ্বেলে সেদিকে তাকিয়ে রইল রুচি। কোনোদিনও যা মনে হয়নি সেরকম একটা অদ্ভুত চিন্তা মাথায় এলো তার। এমনি এমনি যদি আগুন না লাগে তাহলে ইচ্ছে করে আগুন ধরিয়ে দিলে কেমন হয়? দাউ দাউ করে জ্বলছে আগুন, ছোটাছুটি করছে সারা বাড়ির মানুষ। বাথরুমের শাওয়ার খুলে চুপ করে বসে আছে রুচি। ধারা জলের নিচে বসে থাকলেও কি তার গায়ে আগুনের আঁচ লাগবে? যা, ইচ্ছে করে কেউ নিজেদের বাড়িতে আগুন লাগায় নাকি? তাতে রুচি হয়তো প্রাণে মরবে না, পেছনের সিঁড়িটা তো আছেই, কিন্তু তার বইগুলো পুড়ে যাবে না? মা আর বাবার কত শখের জিনিস, চিঠির তাড়া। বিয়ের আগে মা আর বাবা কত চিঠি লিখেছে দুজনকে। দিদি একদিন সব পড়েছে আর হেসে গড়াগড়ি গেছে। মা আর বাবার চিঠি পড়তে নেই, দিদি ও সব কিছু মানে না। গত বছর দিদি একবার এসেছিল, কিন্তু এখানে একদিনও থাকেনি রাত্রির বেলা। দিনের বেলা এসেছে মাঝে মাঝে। সুজয়দা নাকি প্রতিজ্ঞা করেছে কখনো সে মা বাবার সঙ্গে দেখা করতে আসবে না। বাইরের সিঁড়িটাই মন টানছে বারবার। বাবা মাকে সত্যি চমকে দেওয়া যায় যদি রুচি ওই সিঁড়ি দিয়ে নেমে রাস্তায় যায়। রাত্রিরে আর ফিরলই না। বাবা আর মা অনেক রাতে এসে দেখবে খাঁচার পাখি নেই, জেলখানায় বন্দি নেই। কিন্তু কোথায় যাবে রুচি? এখন রাত 9:30 মোটে। এখনও রাস্তায় মানুষজন হাঁটছে, কিন্তু তাদের মধ্যে মেয়েদের সংখ্যা খুব কম। দিনের বেলা মেয়েরা রাস্তায় বেরোতে পারে, কিন্তু রাত হলেই বাঘ ভালুক বেরোয়। তারা শুধু মেয়েদের ধরে ধরে খেয়ে ফেলে। দিদি যখন প্রথম রাত 9টা-10টায় বাড়ি ফিরত, তার সঙ্গে তর্ক হতো রোজ। মায়ের মুখে মুখে কথা বলতে একটু আটকাতো না দিদির। দিদি একদিন বলেছিল, একতলার প্রীতম আর আমি সমান বয়সী, সেও এইমাত্র বাড়ি ফিরল। ওর মা তো প্রীতমকে এই জন্য বকেন না, আমি কি দোষ করলাম? মা বলেছিলেন সমান বয়সী হলেও একটা মেয়ের কত রকম বিপদ হতে পারে, পুরুষদের তা হয় না। দিদি বলেছিল, বিপদ মানে কি? আমি কি গলি খুঁজি বা মাঠের মধ্যে ঘুরি যে গুন্ডা বদমাইশদের পাল্লায় পড়ব? বড় রাস্তায় ট্রামে বাসে যাতায়াত করি, তাতে আবার বিপদের কি আছে? আসলে তোমরা মান্ধাতার আমলেই পড়ে আছো। যেই 12 বছর বয়স হয়ে যায় অমনি ছেলে আর মেয়েদের সম্পর্কে তোমাদের বিচার আলাদা হয়ে যায়। মেয়েরা 6টার মধ্যে বাড়ি ফিরতে বাধ্য, আর ছেলেরা খেলতে যাবে, 9টা-10টায় বাড়ি ফিরবে। মেয়েদের কেন বারণ করা হয় তা তুই বুঝিস না? হ্যাঁ বুঝি, কিন্তু যে ব্যাপারটার জন্য তোমরা ভয় পাও সেটা বুঝি দিনের বেলা হতে পারে না? এই কথাটা জেনে রাখো, অনেক মেয়ে দিনের বেলাতেও চরিত্র নষ্ট করে। চরিত্র নষ্ট করা মানেটা রুচি বোঝেনি। এখনও তো ট্রাম বাস চলছে। রুচি যদি বেরিয়ে একটা বাসে চেপে ডিপো পর্যন্ত চলে যায়, আবার ফেরত বাসে চেপে বসবে। রুচি বেরিয়ে পড়ল, সত্যি নয় মনে মনে। সে হেঁটে যাচ্ছে, কেউ তার দিকে তাকাচ্ছে না।
বাঘ ভাল্লুক ঘুরে বেড়াচ্ছে না। মোড়ের মাথায় আসতেই একটা দোতলা বাস এসে দাঁড়ালো। পয়সা আনতে ভোলেনি রুচি। তার একটা ছোট্ট ব্যাগ আছে। কন্ডাক্টর কাছে এসে জিজ্ঞেস করলো, কোথায় যাবে? রুচি তো জানে না এই বাসটা কত দূর পর্যন্ত কিংবা কোন রাস্তা দিয়ে যায়। সে একটু ভেবেই বলল, ডিপো পর্যন্ত। একতলা নয়, দোতলায় এসে বসেছে রুচি। আর মাত্র ৩-৪ জন যাত্রী, দূরে দূরে বসা। জানলা দিয়ে রাস্তাটাকে মনে হচ্ছে অন্যরকম, অনেক বেশি চওড়া। দোকানগুলো বন্ধ। যদি ফেরার বাস আর না থাকে, এই বাসেই ঘুমিয়ে থাকবে তাহলে? সকালবেলা বাসটা তো চলবেই। একটা রাত মা বাবা চিন্তা করুক না, বেশ হবে। খানিক বাদে নামবার জন্য একজন লোক উঠে দাঁড়ালো। তাকে দেখেই ধক করে উঠল রুচির বুকটা। রেইনকোট পরা, লম্বা একজন মানুষ। এই তো সে। দরজার তালা দিয়ে একটা পাহাড়ের ছবি দিয়ে চলে এসেছিল। কে এই লোকটি? সে রুচির কাছে এসে থমকে দাঁড়িয়ে বলল, চলো, এবার নামতে হবে যে। রুচির মুখখানা ফ্যাকাশে হয়ে গেছে, বুক কাঁপছে। এখানে নামতে হবে কেন? লোকটি বলল, বাহ, এখানেই নেমে তো বাস পাল্টাতে হয়। সেই বাস পাহাড়ে নিয়ে যাবে। সে পাহাড় চূড়ায় বরফ জমে আছে। রুচি বলল, পাহাড়ে যাব আপনার সঙ্গে? সেই রকমই তো কথা ছিল। তুমি পাহাড়ে যেতে চাওনি? কিন্তু আপনাকে তো আমি চিনি না। যেতে যেতে চেনা হবে। আমি তো তোমাকে চিনি। দুজনের মধ্যে একজন চিনলেই যথেষ্ট। পাহাড়ে যেতে তো অনেক দিন লাগবে। সোমবার আমার ভূগোল পরীক্ষা। অনেক দিন কেন লাগবে? বড়জোর ঘন্টা 2-1। ওঠো ওঠো, আর দেরি করো না। ঘোরানো সিঁড়িটায় দাঁড়িয়ে আপন মনে কথা বলছে রুচি। কিন্তু ওই রকম একজন লোক সত্যি ছবি দিয়ে গিয়েছিল। আর কখনো দেখা হবে লোকটির সঙ্গে? না, এত রাতে রাস্তায় বেরিয়ে বাসে চাপতে পারবে না রুচি। মা বাবাকে অতটা শাস্তিও দিতে পারবে না। সে নিচের দিকে তাকিয়ে রইল। পাশের বস্তির সেই উঠোনে এখন গোল হয়ে বসেছে 3-4 জন। তাদের সামনে থালা। গরম গরম রুটি সেকে একজনের থালায় তুলে দিচ্ছে অলকা। কি তরকারি দিয়ে রুটি খাচ্ছে তা বোঝা যাচ্ছে না, কিন্তু ওদের খাওয়ার মধ্যে যেন একটা আনন্দ রয়েছে, একটা হিল্লোল আছে, অন্য ধরনের সুখ আছে। আবার খুব খিদে পেয়ে গেল রুচির। সিঁড়ি দিয়ে নেমে গেল কয়েক ধাপ। মনে মনে নয়, সত্যি। আবার কিছু মনে পড়ায় দৌড়ে উঠে এলো উপরে। গ্যাসটা জ্বালাই রয়েছে। সাংঘাতিক কাণ্ড হতে পারত। তাড়াতাড়ি বন্ধ করে দিল গ্যাস। এবার সে ঠিক করে ফেলেছে কি করবে, যা অন্য কোনো দিন করে না। দরজাটা ভেজিয়ে দিয়ে সে আবার নামতে শুরু করলো। যত নিচে নামছে তত বস্তিটা স্পষ্ট হয়ে আসছে। 3 তলায় আরনিদের ফ্ল্যাট। এখনও সে পড়ছে। এই সিঁড়ি দিয়ে রান্নাঘর আর বাথরুম ছাড়া আর কিছু দেখা যায় না। একেবারে নিচে নেমে এলে আর বস্তিটা দেখা যায় না। উঁচু দেওয়াল তোলা আছে। এখান দিয়ে বস্তিতে যাওয়ারও কোনো উপায় নেই। সদর দরজা দিয়ে বেরিয়ে খানিকটা রাস্তা ঘুরে সে এলো বস্তির মধ্যে, সেই উঠোনে। মোট 4 জন নারী পুরুষ গোল হয়ে বসে আছে। তাদের পাশে বসল 2 জন পুরুষ আর 2 জন নারী। আর উনুনের কাছে মোড়ার উপর বসা অলকা। ঘামে চকচক করছে তার মুখ। বাকি 4 জন রুচিকে দেখল। চিনতে পারল কি না বোঝা গেল না। কেউ কিছু বলল না। অলকা ঠিকই চিনেছে। তার মুখে রাগ রাগ ভাব। সে রুচিকে বলেছিল, আমি পাতালের মেয়ে। রুচি নেমে এসেছে সেই পাতালে। রুচি কিছু বলছে না দেখে অলকা জিজ্ঞেস করল, কি চাই? রুচি তার চোখে চোখ রেখে মিনতি করে বলল, আমার খিদে পেয়েছে। অলকা বলল, খিদে পেয়েছে তো এখানে কেন, দোকানে যাও। রুচি তাকিয়ে দেখল অন্যদের বাটিতে বেগুন পোড়া মাখা। ধনেপাতার গন্ধ পাওয়া যাচ্ছে। রুচি বলল, আমায় একটা রুটি আর বেগুন পোড়া দেবে? একজন প্রৌঢ়া রুচির দিকে একখানা বাটি এগিয়ে দিয়ে বলল, দে অলকা, ওকে রুটি দে। রুচি বলল, অলকা নয়, অলকা। অলকা ঝাঁঝের সঙ্গে বলল, না, আমাকে অলকাই বলবে। অন্যরা এটা ঠিক বুঝতে পারল না। একজন বলল, আমার আর রুটি লাগবে না, এবার ওকে দে তো মা। রুচি বলল, একখানা দিলেই হবে। অলকা অন্যদিকে না তাকিয়ে এক মনে রুটি সেঁকছে। গরম রুটিও উল্টে দিচ্ছে। ফুলে উঠেছে রুটিটা। অলকা 2 আঙ্গুলে সেটা তুলে আলতো করে ফেলে দিল রুচির বাটিতে। রুচি মাটিতে থেবড়ে বসে পড়ে রুটিটা ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো বেগুন পোড়া দিয়ে। ধন্যবাদ।